সাইদ হোসেন ইমন অথবা ডক্টর আব্দুল কুদ্দুস, আপনারা কি একটু বলবেন যে দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিন? জি ম্যাম, জি জি, দেখা দেখতে পাচ্ছি ম্যাডাম। ওকে, ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আসসালামু আলাইকুম ডক্টর ফারহানা। আজকে আমাদের টিউবারকুলোসিস, পালমারি এন্ড এক্সট্রা পালমারি টিউবারকুলোসিস এর উপর ডিসকাশন করব আমরা, ঠিক আছে? তো আমি স্টার্ট করছি। আচ্ছা, আমরা জানি যে আমরা তো একটা টিবি এন্ডেমিক জোন, এবং ওয়ার্ল্ডে টিউবারকুলোসিস এর ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনে আছে। যেমন আমাদের রোগীর সংখ্যা বেশি, বা আমাদের দেশে এটা এন্ডেমিক ডিজিজ হিসেবে পরিচিত, তেমনি ভাবে আমরা একটা শর্ট রেজিম, যেটা বাংলাদেশ রেজিম নামে ওয়ার্ল্ডে পরিচিত, সেটা আমাদের এই রেজিম ফলো করে অন্যান্য দেশও উপকার পেয়েছে। সো সেই হিসাবেও আমাদের একটা কন্ট্রিবিউশন আছে। পৃথিবীতে টিউবারকুলোসিস এর ক্ষেত্রে আমাদের শুধু যে টিবি রোগীর সংখ্যাই বেশি সেই হিসাবেই আমরা পরিচিত না, আমরা একটা শর্টার রেজিম তৈরি করেছি অ্যান্টি টিউবারকুলার মেডিকেশনের, সেই হিসাবেও পরিচিত, যেটাকে বাংলাদেশ রেজিম বলে। আচ্ছা, তো আমরা যদি শুরুতে চলে যাই, যে আমরা সবাই জানি যে এটা একটা এয়ারবর্ন ডিজিজ, তাই না? হাঁচি কাশির সাথে জীবাণুটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এবং রবার্ট কচ নামে, এই জন্য এটাকে কচ ব্যাসিলাসও বলে, এটা আবিষ্কার হয়েছে, তাই না? তো এখন এয়ারবর্ন তো অবশ্যই, যে কোনো এয়ারবর্ন ডিজিজই কি হয়, বাতাসে ড্রপলেট হিসেবে ঘুরতে থাকে, তাই না? তারপর নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে লাংসে মাল্টিপ্লাই করে। যদি এটা কনফাইন্ড হয়ে লাংসে থাকে, ওখানেই এটা মরে যায়, বা ল্যাটেন্ট হয়ে থাকে, তাহলে তো সমস্যা নেই। কিন্তু এটা যদি ছড়িয়ে যায় ব্লাড বা লিমফ্যাটিক্স এর মাধ্যমে, অথবা ডিরেক্ট এক্সটেনশন হতে থাকে অন্যান্য অর্গানে, তাহলে সমস্যা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, যে জীবাণুটা আমরা ইনহেল করার পরে দেখা যায় আমরা লাংসে একটা ফোকাই তৈরি করে এটাকে কনফাইন করে ফেলে। যদি বডির ইমিউন সিস্টেম আমার ভালো থাকে, তাহলে মোস্টলি সেটাই হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে যেটা ল্যাটেন্ট হয়ে আছে, এটা পরবর্তীতে অ্যাক্টিভ হয়ে গেল, কোনো কারণে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেল, তখন হতে পারে। অথবা ঢোকার সাথে সাথেই হয়তো ব্লাড বা লিমফ্যাটিক্স দিয়ে ছড়িয়ে ডিসেমিনেশন হয়ে গেল, সেটাও হতে পারে। এখন আমাদের লক্ষ্য কি? এই যে এত এন্ড টিবি প্রজেক্ট হচ্ছে, এত টিবি প্রজেক্ট এনটিপির আন্ডারে ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম হচ্ছে, কেন? কারণ আমরা
2030 সনের মধ্যে 90% রিডাকশন করে ফেলতে চাই টিবির ডেথ, এবং টিবির ইনসিডেন্সেও 80% অলমোস্ট কমিয়ে ফেলতে চাই, তাই তো? এই কারণে এত কিছু করা। আর 2050-এ এক্সপেক্টেড হচ্ছে যে টিবি কোনো পাবলিক হেলথ প্রবলেম হিসাবে থাকবেই না, প্রতি মিলিয়নে একজনও থাকবে না অ্যাক্টিভ পেশেন্ট। এটা হচ্ছে টার্গেট, ঠিক আছে? এখন এর মধ্যে সমস্যা কি? এই টার্গেট অ্যাচিভ করার পথে বাধার মধ্যে একটা বড় বাধা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। আমরা জানি যে, আমরা তো এটা পড়ে আসছি না সব সময়, যে কোনো জীবাণুকে মারতে গেলে সেটা ব্যাকটেরিয়া হোক বা যাই হোক, তাদের কিন্তু একটা জেনেটিক্যাল একটা ক্ষমতা আছে যে এরা ড্রাগ রেজিস্ট্যান্ট তৈরি করতে পারে, যে নিজেকে ওষুধের এগেনস্টে তারা একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। এইটা হচ্ছে একটা বড় প্রবলেম, মানে একটা বিশাল চ্যালেঞ্জ। কারণ আমার যদি এমডিআর বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হয়, তাহলে সেখান থেকে বের হয়ে আসা এবং সেটা যাতে না ছড়ায় অন্যদের মাঝে, সেইটা মেনটেন করা, এইটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সো এই জন্য আমাদের কি চেষ্টা করতে হবে, যাতে কোনোভাবেই এমডিআর টিবির সংখ্যা, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির সংখ্যা বাড়তে না পারে। কারণ 2019-এও দেখেন মোটামুটি ভালোই, এখনো 78%-এরই এমডিআর ছিল, তাই না? এবং পৃথিবীতে 30টা হাইয়েস্ট টিবি বার্ডেন কান্ট্রি যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু তার মধ্যে আছি, এবং এমডিআর চিন্তা করলে 27-এ আছি আমরা, ঠিক আছে? তো তার মানে এখনো অনেক পথ যেতে হবে। আর যদি বলি যে, ওই যে বললাম, যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে বডি, তখন কখন এইচআইভি এখনো অত বেশি হয়ে যায় নাই ইন্ডিয়া, ইথিওপিয়া এসব জায়গার মতো, আফ্রিকার বিভিন্ন দেশের মতো, কিন্তু তারপরেও ডায়াবেটিস মেলাইটাসের তো অভাব নেই। ডায়াবেটিস মেলাইটাস এবং আনকন্ট্রোল ব্লাড সুগার, তখনও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এবং টিবি ডায়াবেটিস, এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত একটা আরেকটার সাথে। ডায়াবেটিক রোগীর টিবি চেক করা, টিবি রোগীর ডায়াবেটিস আছে কিনা দেখা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যালনিউট্রিশন, অবশ্যই ম্যালনারিশ অবস্থায় যে কোনো ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। ধর আপনি অ্যাজমার চিকিৎসা করছেন, বা অন্য কোনো রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা করছেন, বা আইটিপির জন্য পেশেন্ট লং টাইম স্টেরয়েড পাচ্ছে, বারবার স্টেরয়েড পাচ্ছে, তখনও তো তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর ক্যান্সার বা কেমোথেরাপি পেলে তো কথাই নেই। ক্রনিক কিডনি ডিজিজ যারা ডায়ালাইসিস পায়, বিশেষ করে তাদের ক্ষেত্রে ভেরি প্রোন টু ডেভেলপ। অ্যালকোহলিজম আমরা হয়তো অত বেশি পাবো না, সাবস্টেন্স অ্যাবিউসও অত বেশি পাবো না, কিন্তু আছে, আছে প্রচুর এই সকল ক্ষেত্রে। এবং বয়সের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা, টু এক্সট্রিমস অফ এজ, বাচ্চা এবং বয়স্ক দুই ক্ষেত্রেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। এখানে একটা এক্সরে আছে, এক্সরেটাতে দেখা যাচ্ছে যে আমাদের ডান দিকে, বুকের ডান দিকে শ্যাডোটা বেশি, একটা ইনহোমোজেনাস অ্যাপাসিটি, যেটা সেন্ট্রাল থেকে পেরিফেরিতেও ইনভলভ করছে, এবং মোস্টলি মিডল অ্যান্ড লোয়ার জোন একটা ইনহোমোজেনাস অ্যাপাসিটি, কিছু এয়ার ব্রঙ্কোগ্রামের মতো লাগছে ইনহোমোজেনাস অ্যাপাসিটি। এবং রাইট লোয়ারে আমরা যদি ভালো করে দেখি, শুধু এইটা না, এখানে কিছু গোল গোল ব্রঙ্কাস গুলো, গোল গোল মোটা মোটা ব্রঙ্কাসের কাটা মাথা, এন্ড অন ভিউ দেখা যাচ্ছে। আর এই সাইডেও কিছু আছে, আসলে এটা ব্রঙ্কিটিসিসও হয়ে গেছে কিছু কিছু। এই ধরনের একটা শ্যাডো নিয়ে যদি পেশেন্ট আসে, ধরেন এখানে কিন্তু সোশ্যাল স্ট্যাটাস ভ্যারি করে না, যে বড় লোকের টিবি হবে না শুধু গরিবের হবে, বিষয়টা এমনও না, এটা হতেই পারে। সো অ্যাফ্লুয়েন্ট সোসাইটির কোনো একজন যে ফিভার, কাফ, ওয়েট লস এরকম নিয়ে আসলো, আপনি টিবির ক্ষেত্রে কোনো এক্সরে স্পেসিফিক খোঁজার চেষ্টা করবেন না। যখনই সন্দেহ হবে তখনই কফ পাঠিয়ে দিতে হবে। বলছি না সাথে সাথে টিবির ওষুধ শুরু করে দিতে হবে, বাট কফটা পরীক্ষা করার চেষ্টা করতে হবে, আমাদের ডকুমেন্ট করার চেষ্টা করতে হবে, মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস করার চেষ্টা করতে হবে। আমি তো নাও পারতে পারি, স্মেয়ার নেগেটিভ টিবিও হতে পারে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। তারপরে যদি না পাই,
ক্লিনিশিয়ান যদি মনে করে হ্যাঁ তার বিকালের দিকে জ্বর আসে, অনেকদিন ধরে খাবারে অরুচি, ওজন কমে যাচ্ছে, কাশির সাথে রক্ত যাচ্ছে, এই সব কিছু মিলিয়ে আমি যদি মনে করি, ক্লিনিশিয়ান যদি মনে করে এক্সরে দেখে সবকিছু মিলিয়ে যে না তাকে টিবির ওষুধ শুরু করা উচিত, বিশেষ করে সে অলরেডি 14 দিন অ্যান্টিবায়োটিক পেয়ে গিয়েছে, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সবকিছু মিলিয়ে ক্লিনিশিয়ান যদি চায় সেটা টিবির ওষুধ দেয়া যেতে পারে। তো এইটার উদাহরণ এই জন্য দেয়া, এ আবার একজন শ্রমিক, 30 বছরের একজন ডে লেবার, তার দেখেন বাইল্যাটারাল ইনহোমোজেনাস বা প্যাচি অপ্যাসিটিস, বাইল্যাটারাল, এখানেও কিছু কিছু ব্রঙ্কিকটিসিস আছে রাইট আপার এন্ড মিডল জোনে, এবং এখানেও প্যাচি অপ্যাসিটি লেফট মিডল এন্ড লোয়ার জোনে। সো এক্সটেন্সিভ ইনভলভমেন্ট, তাই না? এই ধরনের শ্যাডো থাকলে স্মিয়ার পজিটিভ হওয়ার চান্সেস অনেক বেশি আগেরটা। এও কিন্তু এরকম ওয়েট লস, কাফ এগুলো নিয়ে আসে। তো এখন অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে যেটা, যে লোক ফরেন ট্রাভেল করে, ডায়াবেটিস আছে, তার মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এর বিএমআই কম, ম্যালনারিশড হতে পারে, তারও কিন্তু একই অবস্থা, তাই না? তার মানে এটা যে কোনো সোসাইটিতেই হতে পারে। আচ্ছা, এখন আমি অলরেডি কিছু সিমটম বলে ফেললাম, তাই না, এক্সরে গুলা বলতে বলতে। টিবি যদি ফুসফুসে না হয় অন্য কোথাও হয়, যেমন লিম্ফ নোডে টিবি হতে পারে না, সেটাও তো হতে পারে, তাই না? নোডাল টিবি, এক্সট্রা পালমারি টিবির মধ্যে ওয়ান অফ দ্য কমনেস্ট। প্লুরাল ইফিউশন, প্লুরাল ইফিউশন কি পালমোনারি টিবি না এক্সট্রা পালমোনারি টিবি? আনোয়ারুল করিম আছেন না একজন, না নামটা ভুল বললাম মনে হয়, ডক্টর আনোয়ার আছে নাকি আমাদের সাথে? জি ম্যাডাম, আছে ম্যাডাম। আচ্ছা, আনোয়ার, সরি আনোয়ার ফারুক, নামটা ভুল বলেছি। ডক্টর আনোয়ার বলেন তো যে প্লুরাল ইফিউশন, প্লুরাতে জি ইফিউশন, এটা কি পালমোনারি টিবি না এক্সট্রা পালমোনারি টিবি? কি মনে আমাকে হয়, জানেন পালমোনারি টিভি মনে হচ্ছে? প্রাইমারিলি মানে, তাই। আচ্ছা, না ম্যাডাম, আসলে এটা এক্সট্রা প্লাজমোনিক টিভি। এক্স্যাক্টলি কেন বলি যে লাং প্যারেনকাইমার বাইরে যখন চলে যাবে, মানে লাঙের পর্দার ভিতর যখন টিবি হবে, সেটা এক্সট্রা পালমোনারি হবে, ফুসফুসের পর্দা, এটা প্লুরাটা। তার মানে প্লুরাল ইফিউশন বিটুইন দ্য প্যারাইটাল অ্যান্ড তারপর ভিসেরাল না, ক্লাস ফ্লুইড, করতেছি। এইটা হবে এক্সট্রা পালমোনারি। আর যখন লাং প্যারেনকাইমাও ইনভলভ হবে, আমার ব্রঙ্কাস, অ্যালভিওলা এগুলা যখন ইনভলভ হবে, তখন যদি প্লুরা ইনভলভ থাকেও, তাহলেও আমি ট্রিটমেন্টের ক্ষেত্রে ওটাকে পালমোনারি টিবি ক্যাটাগরিতে ফেলবো। ঠিক আছে? তাহলে শুধু প্লুরাল ইফিউশন ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট এক্সট্রা পালমোনারি টিবি। আমার জয়েন্টে টিবি হতে পারে, পেইন অ্যান্ড সোয়েলিং, কোথায় টিবি হয় না, সবখানেই হতে পারে। স্পাইনে টিবি হতে পারে, স্পাইনে টিবি খুবই রিস্কি। সিএনএস টিবি হতে পারে, টিউবারকুলার মেনিনজাইটিস, এগুলো হলে কি করতে হয়, অনেক দিন ট্রিটমেন্ট দিতে হয়, 12 মাস, 18 মাস, তাই না, লং টাইম। সিএনএস আর বোন টিবি, স্পাইনাল টিবি, এগুলোতে অনেক দিন ট্রিটমেন্ট দিতে হয়। এখন আমরা সব সময় কি চেষ্টা করব, এই যে টিবির জীবাণুটাকে দেখার চেষ্টা করব, তাই না? স্মেয়ার পজিটিভ কিনা, মাইক্রোস্কোপিতে আসে কিনা, অথবা জিন এক্সপার্টে আসে কিনা, যে জেনেটিক্যালি যে আমরা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফাই করে দেখা, সেটা চেষ্টা করি, অথবা স্মেয়ার, যেটা স্মেয়ারে আসে না সেটাও খুব কম হলেও জিন এক্সপার্টে চলে আসে, সেটা চেষ্টা করি। আর একান্ত যদি না আসে বা সুবিধা না থাকে, অ্যাটলিস্ট একটা এক্সরে করাই, এবং তার সাথে বাকি সব জিনিস কোরিলেট করে ডায়াগনোসিসের চেষ্টা করি। আর সিবিসিএসআর তো হেল্পফুল আছেই, তাই না? তাহলে এখানে জেডএন মানে জিল নেলসন স্টেইনিং করেছে আর অরামিন স্টেইনিং করেছে, ঠিক আছে? আমরা জেডএন স্টেইনটাই বেশি করি অ্যাসিড ফাস্ট বেসিলাই দেখার জন্য। দেখেন কোনো এক্সরেই কিন্তু টিবি না হবে না। এই যে এত বড় একটা ক্যাভিটি, লাং অ্যাবসেস, এয়ার ফ্লুইড লেভেল আছে, এটাও টিবির রোগী। এখানে এটা ল্যাটারাল ভিউ দেখাচ্ছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল ক্যাভিটি, আবার একটা ওয়েট শেপ, একটা ওয়েট শেপ লেশন, এটাও টিবি। আবার বাইল্যাটারাল প্যাচি অপাসিটি, বাইল্যাটারাল ইনহোমোজেনাস অপাসিটি, ব্রঙ্কিয়েক্টেসিস, এটাও টিবি। প্লুরাল ইফিউশনও টিবি। মানে টিবি, এনি শ্যাডো মে প্রেজেন্ট
for tuberculosis. TB can present in many different shadows. ম্যাডাম তার তাহলে কি মানে আমরা শুধু এক্সরে দেখে এটা কনফার্ম হতে পারবো না? না, সাথে তো আপনি যখনই না, আপনি সবসময় চেষ্টা করবেন মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিস করার। আপনি যদি সুযোগ থাকে, স্কোপ থাকে, একটাই স্পুটাম স্যাম্পল দিতে পারেন মনে হয়, সেটাকে পাঠাতে হবে জিন এক্সপার্টের জন্য। যদি আপনার ওখানে সেন্টারে বা রুগী যদি সেটা অ্যাভেইল করতে পারে, ঠিক আছে। ম্যাম তারপর আমি যদি তো মনে এখন করেন, ম্যাম আমি হচ্ছে এখন ব্র্যাকের টিবি প্রজেক্টে জয়েন করেছি মেডিকেল অফিসার হিসেবে। তো হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাঁ, আমি স্পুটাম ফর এফবির কথা বলেছি। তো ওরা বললো যে এখন ডিরেক্ট এই যে জিন এক্সপার্টের কথাই বললো যে এখন আমি নাকি। আপনাকে কি বললাম একটু আগে, আমি কি বলেছি আপনি মনে হয় বুঝেননি বা শুনতে পাননি। ম্যাডাম শুনতে পাইনি, একটু নেটওয়ার্কের ইস্যু তো এই জন্য আর কি। আচ্ছা, আপনি অন্য আরেকজন বলেন, একটু আগে আমি কি বললাম, যে একটা স্যাম্পল যদি আমি আনতে পারি, যে শুধু একটা স্যাম্পলই, আচ্ছা আমি মনে হয় ইয়ে হয়ে গেলাম না, আপনারা বোধহয় এখন আর দেখতে পাচ্ছেন না, না? না ম্যাডাম দেখতে পাচ্ছি না, এই নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে আর কি। না না, আমার মনে হয় অন্যরাও দেখতে পাচ্ছে না, আমার নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। আহ হাসিব, মোহাম্মদ হাসিব, আপনি কি আমার কোনো স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না। পাচ্ছেন না? না না না, দেখা যাচ্ছে না আচ্ছা ম্যাম, একটু আগে আচ্ছা, দেখা আবার যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার যেতে হবে, হঠাৎ করে সরে গিয়েছে কেন যেন, আমি আবার যাচ্ছি, আবার স্ক্রিনে যাচ্ছি। আচ্ছা, কথা তো শুনতে পেয়েছেন। আহ আমার সাথে কে কথা বলছিল? ডক্টর আনোয়ার কথা বলছিল না আরেকজন কে না কথা ম্যাম, বল? আমি ডক্টর সাইদুসির ইমন ম্যাম। আচ্ছা ইমন, না ইমন, হ্যাঁ। আচ্ছা ইমন মনে হয় শুনতে পায় নাই, আমরা কি বলেছিলাম, একটা যদি আমি স্যাম্পল, যে একটাই স্যাম্পল দিতে পারবো, সেই ক্ষেত্রে আমার ওয়ান অ্যান্ড অনলি টেস্ট কি হবে, একটা স্পুটাম দিতে পারলে, যেখানে জিন সুযোগ এক্সপার্ট আছে, ম্যাম। যেখানে এক্স্যাক্টলি আমরা সেটাই বলছি, যে আমার যেখানে সুযোগ আছে, কিন্তু আপনি ধরেন জিন এক্সপার্ট দিতে পারলেন, এমন কোনো জায়গায় হয়তো সেই সুবিধাটা নাই, কোনো একটা প্রত্যন্ত জায়গা হতে পারে, তখন আপনি একটা স্যাম্পল যেটা পাবেন সেটাকে স্মিয়ার করার চেষ্টা করবেন। আপনার যদি সুযোগ না থাকে, স্মিয়ার, স্পুটাম ফর অ্যাসিড ফাস্ট বেসিলাই। আর আমার যদি সুযোগ থাকে, এমনও হতে পারে আমি প্রথমে দিলাম অ্যাসিড ফাস্ট বেসিলাই দেখতে দিলাম, পরে আমার সুযোগ আসলো জিন এক্সপার্ট করা, তখন আমি অবশ্যই জিন এক্সপার্ট দিব। ঠিক আছে, জিন এক্সপার্টের দুটো সুবিধা আছে, জিন এক্সপার্টের দুটো সুবিধা আছে, ইমন বলেন কি কি? ইমন নাই আমাদের সাথে? ইমন আপনি কি আছেন আমাদের সাথে? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। হুম হুম হুম, বলেন দুটো সুবিধা আছে জিন এক্সপার্টের, কি কি? ম্যাডাম এটা হচ্ছে আহ, একটা পিন পয়েন্ট ডায়াগনোসিস করা যায় একদম স্পেসিফিকলি, এটা একটা সুবিধা। আর হচ্ছে মানে রিয়েল টাইম আসলে ডায়াগনোসিস করা যায়, এটা আমি একটা হুম হুম, বলতে এটা পারতেছি। তো ঘুরায় ফিরে একই কথা হলো। জি ম্যাম, এই আর একটাই আমি বলতে পারতেছি আর কি। আচ্ছা, এখানে নামে কি বলা আছে দেখেন তো, এক্সপার্ট এমটিবি অবলিক রিফ, এই কথাটা বলা কেন? আহ, এটা কারণ হচ্ছে ম্যাম, এটা হচ্ছে ওই যে সিবি এনএএটি টেস্ট, এটা হচ্ছে ওই যে ডিএনএ না, সিকোয়েন্স গুলো ডিটেক্ট করে। নো 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 এন্ড নো, এটা নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশনের বিষয় না। রিফ মানে কি, কেউ একজন বলতে পারবেন রিফ? রিফ কথাটা কেন বলা? কোনো ওষুধের নামের সাথে মিল নাই? কোনো ঔষধের, এনটিটিভি কোনো ড্রাগের সাথে মিল নাই রিফ কথাটা? ম্যাডাম ড্রাগ রেজিস্ট্যান্স বোঝা যায় ম্যাডাম, মানে ইয়ে টেস্টে হ্যাঁ, মানে বলেন রিফ মানে কি? রিফাম্পিসিন মানে রিফর্ম। ম্যাডাম এটা হ্যাঁ, রিফম্পিসিন রেজিস্ট্যান্স কিছু একটা হবে ম্যাম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো এটা তো আমার সেকেন্ড সুবিধা, একটা হচ্ছে ডায়াগনোসিস, আর ডায়াগনোসিসের পাশাপাশি কি, রিফ রেজিস্ট্যান্স আছে কিনা দেখে ফেলা। তা আপনি কত বড় একটা সুবিধা পেয়ে গেলেন না? কারণ রিফাম্পিসিন কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগের একটা না? যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট থাকে,
তাহলে আমাকে এমডিআর এ ট্রিট করতে হবে, কারণ আমি ওই কালচার দেখে বাকি আইএনএইচ রেজিস্ট্যান্ট আছে কি নেই ওটা জানতে জানতে আমার সময় লাগবে, বা সবসময় পারবোও না। সুতরাং রিফ রেজিস্ট্যান্স ইজ ভেরি ডেঞ্জারাস থিং। যার রিফ রেজিস্ট্যান্স আছে তার যদি কোনো কারণে আল্লাহ না করুক আইএনএইচ রেজিস্ট্যান্ট থাকে, হি উইল বি ডায়াগনোজড অ্যাজ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। আমরা যদি সেই সুযোগ নাও পাই তারপরেও রিফ রেজিস্ট্যান্স পেলেই তাকে এমডিআর এর চিকিৎসা দেওয়া উচিত। আচ্ছা, নেক্সট আসি বড়দের ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনি মন্টো টেস্ট করে খুব বেশি, টিউবারকুলিন স্কিন সেন্সিটিভিটি টেস্ট করে সব সময় খুব বেশি বেনিফিট পাবেন না। হ্যাঁ, তারপরেও আমরা যখন অন্য কোনো কিছু হাতে পাচ্ছি না এটা আমাদের জন্য হেল্পফুল হতে পারে, কারণ এইটা ল্যাটেন্ট টিবিতেও তো পজিটিভ আসবে, তাই না? অন্য এনভায়রনমেন্টাল মাইক্রোব্যাকটেরিয়াতেও পজিটিভ আসবে। আর বিসিজি ভ্যাকসিন কেউ যদি একটু দেরিতে নিয়ে থাকে, ইউজুয়ালি 1 বছরের পরে, তাদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ আসবে। তো আর যেহেতু এটা মানে অ্যাক্টিভ টিবি না, ল্যাটেন্ট টিবি না, অন্য কোনো কারণে না, নন টিউবারকুলো মাইক্রোব্যাকটেরিয়াম, এইটা একটা ইস্যু যে আমাদের খুব বেশি হেল্পফুল হয় না, কিন্তু আমাদের ডিসিশন মেকিং এ সহায়তা করতে পারে। কালচার, হ্যাঁ, কালচার করলে আমরা কালচার এন্ড সেন্সিটিভিটি একটু সময় লাগবে আসতে, সব জায়গায় সুযোগও নাই, এইটা আমাদেরকে যথেষ্ট হেল্প করবে ড্রাগ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বিশেষ করে, এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে। তাহলে আমি মাইক্রোবায়োলজিক্যাল ডকুমেন্টেশন কিভাবে করতে পারবো? একটা হচ্ছে আপনি জেনেটিক স্টাডি করে ফেললেন যে এটা টিবির জীবাণু, আর একটা হচ্ছে আপনি কালচার করে টিবির জীবাণুকে গ্রো করলেন, এটাও টিবির জীবাণু। আবার স্মিয়ারে দেখলেন যে হ্যাঁ অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই দেখা যাচ্ছে, তাহলেও বুঝলেন টিবির জীবাণু আসছে। অথবা এক্সট্রা পালমোনারি টিবি, ধরেন আপনি লিম্ফ নোডের এফএনএসি করেছেন বা লাং এর কোনো জায়গার বায়োপসি নিয়েছেন, নিয়ে ওইটার হিস্টোপ্যাথোলজি করে দেখলেন যে আরে এটা তো কেজিয়েশন নেক্রোসিস আছে, টিবির মতো দেখাচ্ছে, হিস্টোপ্যাথোলজিস্ট বলল, তাহলেও ওখানে টিবির জীবাণু পেয়ে গেলেন। আর টিবি পিসিআর টেস্টটা যেখানে অ্যাভেলেবল আছে, একটু টাকা লাগে, 3,500 টাকার মতো। এটা মানে আর 3 থেকে 3.5 এরকম, এইটা আপনি সলিড টিস্যুতেও করতে পারেন, লিকুইডেও করতে পারেন। জিন এক্সপার্ট যেরকম লিকুইড ছাড়া করা যায় না, কিন্তু এটা সলিড লিকুইড বোথ টিস্যুতেই টিবি পিসিআর করা যায়। এই হচ্ছে আমাদের ডায়াগনস্টিক টুল, ঠিক আছে? এছাড়া এক্সট্রার কথা তো খুব কমনলি করতেই হবে মাস্ট, কিন্তু এমনও তো হতে পারে এক্সট্রা পালমোনারি টিবি, সেই ক্ষেত্রে সিটি যেই জায়গায় হয়েছে, এমআরআই অথবা বায়োপসি, এফএনএসি, যেইটা যার লাগে, মানে যেই জায়গা ইনভলভ সেই জায়গা থেকে আমার টিস্যু স্যাম্পল কালেক্ট করে আমার ডায়াগনোসিস করার চেষ্টা করতে হবে। একটা দামি পরীক্ষা আছে, ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে অথবা কোয়ান্টিফেরন টিবি গোল্ড, বা সংক্ষেপে টিবি গোল্ড টেস্ট। এইটা যদি করি তাহলে কয়েকটা সুবিধা আছে, যেমন এইটা দিয়েও আপনি ল্যাটেন্ট টিবি না অ্যাক্টিভ টিবি বুঝবেন না, কিন্তু মানে ইয়ের মতো, মন্টো টেস্টের মতো এখানে ফলস পজিটিভিটির চান্সেস কম। ঠিক আছে, ল্যাটেন্ট হলেও আসবে, আবার ইয়ে হলেও আসবে, অ্যাক্টিভ হলেও আসবে, ঠিক আছে। এটাতে খরচ বেশি। আরেকটা সুবিধা হচ্ছে এটা বিসিজি তে পজিটিভ হবে না, এটা অন্যান্য মাইক্রোব্যাকটেরিয়ামে পজিটিভ হবে না, এই সুবিধাগুলো আছে। কিন্তু অসুবিধা কি, এটা দাম বেশি, সব জায়গায় হয় না, সময় লাগে, প্রসেসিং এর বিষয় আছে, এক্সপেন্সিভ, ব্লাড ড্র করতে হবে, স্পেশাল ল্যাব ইকুইপমেন্ট লাগবে। কিন্তু এটার আবার সুবিধা ছিল যে টিউবারকুলিন স্কিন টেস্ট বা এমটির যে অসুবিধা এগুলো আবার এটার নাই। আর এমটির সবচেয়ে বড় সুবিধা কি, রেডিলি অ্যাভেইলেবল, ইজিলি করে ফেললেন, অত ঝামেলা লাগলো না, অত টাকা পয়সা খরচ হলো না, ঠিক আছে। এইখানে যে ফ্লো চার্টটা দেখাচ্ছে দেখেন, যে আপনি সন্দেহ করেছেন টিবি, জিন এক্সপার্ট অ্যাভেলেবল আছে, জিন এক্সপার্ট করে ফেললেন। এরপরে অথবা জিন এক্সপার্ট অ্যাভেলেবল নাই, অথবা পাশাপাশি আপনি মাইক্রোস্কোপিক স্লাইড পাঠিয়েছেন, মাইক্রোস্কোপি পাঠিয়েছেন যে কোনো জায়গায়, সেটা স্মেয়ার দেখলো নেগেটিভ আসছে, কোনো টিবি পাওয়া যায়নি কোথাও,
তখন আপনি চিন্তা করলেন না, পাওয়া না গেলেও তার এক্সরে তার ক্লিনিক্যাল ফিচার মিলে আমার টিবি মনে হয়, সেই ক্ষেত্রেও আপনি ট্রিট করতে পারেন। ঠিক আছে, পরবর্তীতে সুবিধা পেলে জিন এক্সপার্ট পাঠাতে পারেন। আর যদি স্মেয়ার পজিটিভ চলেই আসে, দেন আপনি ট্রিটমেন্ট তো শুরু করতেই পারেন, পাশাপাশি জিন এক্সপার্ট পাঠালে সুবিধা কি, রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আছে কিনা আমরা দেখে নিলাম। আর যদি সেই সুযোগ না থাকে, আমি ফার্স্ট লাইনই শুরু করব, কারণ আমি তো জানি না যে রিফ রেজিস্ট্যান্স আছে কি নেই। স্মেয়ার পজিটিভ না নেগেটিভ বুঝতে পারবো, কিন্তু জিন এক্সপার্ট ছাড়া তো আমি রেজিস্ট্যান্স বুঝতে পারবো না, বা কালচার ছাড়া আমি তো রেজিস্ট্যান্ট বুঝতে পারবো না। তাহলে আমি প্রথমে সন্দেহ করলাম, কফ দিলাম, কফে জীবাণু পেলে ফার্স্ট লাইন ওষুধগুলো শুরু করলাম, 4FDC হিসেবে যেগুলো এখন পাওয়া যায়। অথবা কফে জীবাণু পেলাম না, কিন্তু আমার সন্দেহ হলো টিবি, এক্সরে আর ক্লিনিক্যাল ফিচার মিলিয়ে তাও শুরু করলাম। আর জিন এক্সপার্টের সুবিধা পেলে জিন এক্সপার্ট করে ফেল। এখন জিন এক্সপার্ট পজিটিভ হলে তো আপনি শিওর, জিন এক্সপার্টে যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আসে, আপনাকে সেকেন্ড লাইনে চলে যেতে হবে। যদি রেজিস্ট্যান্ট না আসে, পজিটিভ আসে, সেটা তো বললামই, ফার্স্ট লাইন শুরু করবেন। আর আরেকটা হতে পারে জিন এক্সপার্টে আসেই নেই টিবি, জিন এক্সপার্টে আসেই নেই, তখন আপনি চিন্তা করবেন না, জিন এক্সপার্টে আসলো না, তাহলে আমার অনেক বেশি মেটিকুলাস হতে হবে, রিপিটেড, মানে হয়তো হায়ার সেন্টারে রেফার করে, কারণ একটা ওষুধ 6 মাস দিবেন, ওষুধের তো সাইড এফেক্টও হতে পারে কারণ। সুতরাং এম্পেরিক্যালি দিয়ে দিলাম অ্যান্টিবায়োটিকের মতো, এইটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, আনলেস আমার সন্দেহটা আমার ক্লিনিক্যাল ফিচার এক্সরে মিলে অনেক বেশি ভ্যালিড হয়। আচ্ছা, আর জিন এক্সপার্ট যদি এমন আসে যে সন্দেহজনক, রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট হতে পারে, ইন্টারমিডিয়েট হতে পারে, নাও হতে পারে, তখন আমি বলবো যে আপনি আরেকটা স্যাম্পল দিয়ে আসেন, কারণ আপনাকে কি ধরনের টিবির ওষুধ শুরু করবো এটা নিয়ে একটু সন্দেহ আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা বললাম কি, আমরা সবসময় জীবাণুটা ধরার চেষ্টা করব, ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম করার চেষ্টা করব, স্মেয়ার হোক, কালচার হোক, জিন এক্সপার্ট হোক, যেটাই হোক। একটা জিন এক্সপার্ট আলট্রা আছে, এটা অনেক অল্প সময় দিয়ে দিতে পারে, ট্রুনেট আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে সব ডায়াগনোসিস। ক্লাসিফিকেশন বলতে গেলে আসলে যে কোন জায়গায় টিবি হয়, অ্যানাটমিক্যাল সাইট আমরা শুরুতেই বলেছি যে প্যারেনকাইমা হলে পালমোনারি, প্লুরাল ইফিউশন অথবা অন্যান্য যে কোনো জায়গা এক্সট্রা পালমোনারি, এটা সাইট অনুসারে। আরেকটা হতে পারে যে আগে সে ট্রিটমেন্ট পেয়েছে কিনা, মানে প্রিভিয়াসলি সে ট্রিটেড কিনা, সেটা আমরা পরে আসতেছি যে রিল্যাপস কেস যদি হয়। মিলিয়ারির ডেফিনেশন, মিলিয়ারি আসলে ডিসিমিনেটেড টিবি, ধরেন লাংস ইনভলভ হয়েছে এবং সেটা এক্সরে করে দেখা যাচ্ছে যে মিলেট সিড বলে না, 1 থেকে 2 মিলিমিটার সারা লাংসে এরকম ছোট 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 ফুটা ফুটা মিলিয়ারি, ছোট ছোট নডিউলার, মাইক্রো নডিউলার শ্যাক। তো ডিসিমিনেশন হয়ে যখন সে লাংস এবং ধরেন আরো অন্য কোনো একটা বা একাধিক জায়গায় ইনভলভ করলো, এবং এক্সরেতে এরকম মিলিয়ারি শ্যাডো দেখা গেল বা সিটি স্ক্যানে মিলিয়ারি শ্যাডো দেখা গেল, সেটাই হচ্ছে মিলিয়ারি টিবি। তার মানে দিস ইজ দ্য রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন অফ ডিসেমিনেটেড টিবি ইনভলভিং দ্য লাংস, তাই তো? আচ্ছা, এখন কয়েকটা জিনিস, যেমন রিল্যাপস, ধরেন আপনি একটা রোগীকে টিবির ওষুধ দিয়েছেন, সে টিবির ওষুধ 6 মাস খেয়েছে, স্মেয়ার পজিটিভ হলে নেগেটিভ হয়ে গিয়েছে, চিকিৎসা শেষে আপনি দেখলেন ও সে নেগেটিভ হয়ে গেছে, তার মানে সে কিওর। অথবা সে কফ দিতে পারে নাই বা স্মেয়ার নেগেটিভ ছিল, তখন সে পুরো 6 মাস ট্রিটমেন্ট কমপ্লিট করেছে, আপনি তাকে বললেন ওকে ট্রিটমেন্ট কমপ্লিটেড। তারপর 2 বছর পর রুগীটা আপনার কাছে আবার আসে একই ধরনের সিমটম নিয়ে, এবং তখন আপনি দেখলেন তার কফে টিবির জীবাণু আসছে। তাহলে কি হলো, তার মানে তার আবার টিবি হওয়ার সম্ভাবনা মানে খুব বেশি, তাই না? আপনি তখন কফ পরীক্ষা করে দেখলেন যে তার টিবি হয়েছে। এখন সেটা কি, ওই আগের টিবির যেটুকু অংশ রয়ে গিয়েছিল ল্যাটেন্ট, সেটা তাও হতে পারে, অথবা আগে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছিল, আবার নতুন করে তার ইনফেকশন হয়েছে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে নেওয়ার জন্য, তাহলে রিইনফেকশনও হতে পারে। তার মানে রিল্যাপস হতে পারে অথবা রিইনফেকশন হতে পারে।
আপনি টিবির ওষুধ দিলেন, কিন্তু দেখলেন কি ব্যাপার, 2 মাসেও পজিটিভ যেটা ছিল 5 মাসে এসেও দেখি পজিটিভ। যায় না কেন? কফ থেকে টিবির জীবাণু, তাহলে তো কাজ হচ্ছে না। অথবা দেখলেন স্মেয়ার নেগেটিভ টিবির ওষুধ শুরু করেছেন, কিন্তু সেকেন্ড মান্থে গিয়ে পেয়ে গেলেন পজিটিভ। এটাও তো একটা চিন্তার বিষয়, যে কি ব্যাপার, কোথায় চলেই যাবে তার বদলে আরো জীবাণু আসছে, তার মানে ওষুধে কাজ হচ্ছে না। তখন আমাদেরকে ফার্দার এটা রিইভ্যালুয়েট করতে হবে, ড্রাগ রেজিস্ট্যান্স দেখতে হবে আছে কিনা। আর যে ফলো আপে আসবে না সে তো লস টু ফলো আপ। আর যে প্রিভিয়াসলি ট্রিটেড তাকে আমরা রিট্রিটমেন্ট রেজিমের মধ্যে ফেলবো, সেটা আমরা সামনে চলে যাব। এবার আসি সবচেয়ে ভয়ের ব্যাপার, ড্রাগ রেজিস্ট্যান্স। হতে পারে মনো রেজিস্ট্যান্ট, এই আমার হয়তো আয়নেজ বা এথেম্বিউটল কোনো একটাতে রেজিস্ট্যান্স, সেটা নিয়ে অত চিন্তা কম। পলি রেজিস্ট্যান্ট হতে পারে যে একাধিক ড্রাগে, ঠিক আছে, কিন্তু ওই একাধিকের মধ্যে আয়নেজ আর রিফাম্পিসিন হওয়া যাবে না। কারণ পলি রেজিস্ট্যান্স যদি আয়নেজ আর রিফাম্পিসিন একসাথে হয়, সেটাকে আমার নাম দিতে হবে এমডিআর, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। কারণ এই দুটো আমার মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ, মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি রিফাম্পিসিন যদি বাদ চলে যায় আমার ট্রিটমেন্ট থেকে, তাহলে আমার ডিউরেশন অনেক বেড়ে যাবে। সুতরাং যখন আয়নেজ আর রিফাম্পিসিন দুটোতেই রেজিস্ট্যান্ট থাকে, তখন আমরা এমডিআর বলি। কিন্তু ধরেন আয়নেজ ইথামবিউটল রেজিস্ট্যান্ট, এটা পলি, অথবা রিফাম্পিসিন ইথামবিউটল রেজিস্ট্যান্ট, এটাও পলি। তার মানে আয়নেজ আর রিফাম্পিসিন একসাথে থাকলে সেটাকে এমডিআর এ ফেলবো, এছাড়া অন্য কম্বিনেশন গুলো আমরা পলি রেজিস্ট্যান্সে ফেলবো। এইবার আসি এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, খুবই ভয়ঙ্কর বিষয়। এমডিআর তো আছেই, মানে আয়নেজ রিফাম্পিসিন তো আছেই, এর সাথে কুইনোলোন গ্রুপেও রেজিস্ট্যান্স, মানে মক্সিফ্লক্সাসিন লেভোফ্লক্সাসিন এটাতেও রেজিস্ট্যান্স। সাথে আবার গ্রুপ এ ড্রাগ আছে কিছু, গ্রুপ এ ড্রাগের মধ্যে 3টা ড্রাগ, বেডাকুয়েলাইন, লিনেজোলিড আর লিভো অথবা মক্সিফ্লক্সাসিন। এখন অলরেডি তো কুইনোলোন রেজিস্ট্যান্ট, তার মধ্যে গ্রুপের যে অন্য 2টা ড্রাগ আছে, বেডাকুয়েলাইন আর লিনেজোলিড, ওই 2টারও একটাতে রেজিস্ট্যান্ট। তাহলে আমার কি হলো, আয়নেজ, রিফাম্পিসিন, মক্সিফ্লক্সাসিন অথবা লিভোফ্লক্সাসিন, পাশাপাশি লিনেজোলিড, 4টা ড্রাগ রেজিস্ট্যান্ট। তাহলে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট। আগে বলা হতো যে ওয়ান অফ দ্য ইনজেক্টেবল ফর্মস, ঠিক আছে, তো এখন এটা চেঞ্জ করে গ্রুপ এ ড্রাগে চলে আসছে। আচ্ছা, আর আর এখানে কি বলতেছে, রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট, ওই যে আমরা জিন এক্সপার্টে দেখলাম না যে রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট কি রেজিস্ট্যান্ট না, এটা আমরা জিন এক্সপার্টে দেখে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এক্সপার্ট এক্সডিআর টেস্টও চলে আসছে। জিন এক্সপার্ট যেরকম শুধু রিফাম্পিসিন দেখে, এখন এক্সপার্ট এক্সডিআর মানে অন্যগুলায়ও জিন এক্সপার্টের মতো রেজিস্ট্যান্স আছে কিনা দেখে ফেলা যায়, কিন্তু সবখানে এটা অ্যাভেলেবল হবে না, এক্সপার্ট এক্সডিআর টেস্ট। আচ্ছা, এখন আসি যে টিবি চিকিৎসা কেন করবেন, ভালো করার জন্য তো অবশ্যই, অন্যকে যাতে না ছড়ায়, আবার যাতে না হয়, এই সবই তো কারণ, তাই না? এবং ওই যে বারবার যেটা বললাম, যে অবশ্যই আপনি ব্যাকটেরিওলজিক্যালি ডকুমেন্ট করার চেষ্টা করবেন, অথবা ক্লিনিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল কোরিলেশন, এটা অবশ্যই চেষ্টা করবেন। এখন আমাদের এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে ফিক্সড ডোজ কম্বিনেশন, ফিক্সড ডোজ কম্বিনেশন সুন্দর করে এমন ভাবে ড্রাগটা সাজিয়েছে যে ওজন অনুসারে আমি 2টা, 3টা, 4টা, 5টা এইভাবে দিলে আমার আর আগের দিনে কি হতো, আগের দিনে আপনি টিবি রুগীকে চিকিৎসা করতে এই আয়নেজ 3টা, রিফাম্পিসিন 4টা, পাইরাজিনামাইড আলাদা আলাদা করে দিতে দিতে একসাথে 20টা 25টা ওষুধ হয়ে যেত এক বেলা। এখন কি করেছে, সুন্দর করে ফিক্সড ডোজ কম্বিনেশন করে ফেলেছে, যাতে রুগী এই একটার ভিতর কয়েকটা ওষুধই থাকে, অল্প ডোজ খেয়ে, মানে অল্প 4টা ট্যাবলেট 3টা ট্যাবলেট খেয়েই তার লাভ হয়েছে। আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করি নাকি আপনারাই বলবেন, আহ
ইমন বলবে নাকি? ইমন বলেন আমার মনে হয়। জি ম্যাডাম। আচ্ছা, এতে কি সুবিধা এই যে ওষুধগুলো একসাথে করে দিল? ম্যাডাম, এটাতে আসলে সুবিধা হয়, রুগীরা আসলে বেশি ওষুধ খেতে চায় না। হ্যাঁ, মানে রুগীরা চিন্তা করে যে যত কম ওষুধ খাওয়া যায়, এত ওষুধ কিভাবে খাবো, এত ওষুধ তার করলে মানে তো খুবই কমপ্লায়েন্স ক্ষতি। ভালো। জি জি ম্যাডাম। কমপ্লায়েন্স ভালো হয়, রুগীর ওষুধ খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং রোগীর একটা মেন্টাল হেলথটা ভালো থাকে, কারণ একটা এই ওষুধ যদি 25টা 20টা একবারে খেত, তার একটু মানসিক ভাবে সে আপসেট হয়ে পড়তো যে এত ওষুধ খাচ্ছে। তার সে মানসিক ভাবে একটু অসুস্থ হয়ে যেত। তো সেই ওকে, জিনিসটাও ঠিক। একটু কম হওয়ার চান্স থাকে। ওকে, ফাইন। সুবিধা, রাইট। আচ্ছা, ওষুধ কম খেতে হয় এবং ড্রাগের সাইড এফেক্টও কম হতে পারে। এরপরে আমাকে ডক্টর কুদ্দুস বলবেন নাকি? জি। ম্যাডাম যদি অসু অসুবিধা কি? অসুবিধা ম্যাডাম, মানে অ্যান্টি টিউবারকুলার ড্রাগগুলির কিছু সাইড এফেক্ট হয়, যেমন জন্ডিস, হেপাটাইটিস, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, নিউরো, এগুলি হলে আসলে এক্স্যাক্টলি। কোন ড্রাগের সমস্যা হচ্ছে এটা মানে বোঝা কঠিন। নির্বাচন করা কমনেস্ট কঠিন। কি? কমনেস্ট কি? মানে এই টিভির আমার ওষুধ কাছে দেওয়ার পর? রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, এইগুলো আছে, না না, সেটা নিউরোপ্যাথি, বলতে তারপরে চাচ্ছি না। মানে ধরেন নর্মাল এই গা চুলকানো, বমি আসা, খারাপ লাগা, এইগুলা তো এগুলার বাইরে যেটা নাকি একটু ঝামেলাযুক্ত কমপ্লিকেশন, সেইটার মধ্যে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? যে আপনি 4FDC দিছেন, সেকেন্ড উইকের সময় বা সেকেন্ড উইক থেকে ফোর্থ উইকে দেখলেন একটা সমস্যা নিয়ে রুগী চলে আসছে, সেটা কি? ম্যাডাম সচরাচর হেপাটাইটিস আর হচ্ছে এক্স্যাক্টলি, নিউরোপ্যাথি। ড্রাগ ইনডিউস হেপাটাইটিস। নিউরোপ্যাথিটা আসলে আমরা যদি পাইরিডক্সিনটা ঠিকঠাক মতো দেই, রুগীকে এনশিওর করি যে এটাও কিন্তু টিবির ওষুধের পাশাপাশি খাওয়া ফরজ, তাহলে কম হয়। কিন্তু যদি দেখা যায় আমরা প্রপার ডোজ ডিউরেশনে দেই নাই পাইরিডক্সিন, সেই ক্ষেত্রে নিউরোপ্যাথিটা কিন্তু, যেটা আপনি প্রিভেন্ট করতে পারবেন না, সেটা হচ্ছে যা ড্রাগ ইনডিউস হেপাটাইটিস হওয়ার, সেটা হয়ে যাবে। তো আপনি খুবই ভালো বলেছেন যে, ইমনও বলেছে এক্স্যাক্টলি, যে সুবিধা যেরকম আছে অসুবিধাও আছে। যে সাইড এফেক্ট হলে কোনটা থেকে হয়েছে বন্ধ করে দিতে হবে, বা চারটাই একসাথে খাচ্ছে, আবার দেখা যাবে যে আমাদের একটু বন্ধ করে শুরু করতে হবে। সো এটা ম্যাডাম, হচ্ছে অসুবিধা। ম্যাম সিরিয়াস এর সাইড সাথে ইফেক্ট যদি হয়ে যায়, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, খারাপ কোনো খুব সিরিয়াস, অথবা রেনাল ফেলিওর হয়ে গেল, তখন আমাদেরকে কিন্তু আবার ওই চ্যালেঞ্জ করে করে একটা প্রথমে আলাদা 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 করে যেতে হবে। তাহলে সুবিধাই বেশি, কিন্তু অসুবিধা হচ্ছে সাইড এফেক্ট। হ্যাঁ, কেউ ডক্টর কুদ্দুস কিছু বলতে চাচ্ছিলেন নাকি ম্যাম কথা আর বল? একটা ডিসঅ্যাডভান্টেজ এফডিসির যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওই রিস্ক বা ওভারডোজ বা আন্ডারডোজের একটা থেকে যায়। কেন? ম্যাডাম কারণ হচ্ছে আহ, এটা যেহেতু অল ড্রাগের একটা কম্বিনেশন, তো হুম। সেক্ষেত্রে একটা অনেক সময় মানে গাইডলাইন গুলো মানে আপডেট হতে থাকে, তো এটাতে একটা রিস্ক থেকে যায় আর কি। আন্ডার ডোজিং বা একটু ওভার ডোজিং এর অনেক সময় এটা দেখা যায় আর কি। আন্ডার ডোজিং, ওভার ডোজিং কেন? আমরা তো বডি ওয়েট হিসাবে দেই, এবং টিবি ড্রাগের দেখবেন একটা রেঞ্জ আছে। টিবি জি ড্রাগের জি একটা ম্যাম। রেঞ্জ থাকে না, যে এত টু এত। এইটা খুব বেশি সমস্যা হয় না ইউজুয়ালি, যদি আমরা বডি ওয়েটটা চেক করে করে, যে ধরেন যখন শুরু করেছিলেন তখন ওজন ছিল জি, জি। 55 বা 54 অথবা 53 ধরেন, কিন্তু যখন টিবি ড্রাগ খাচ্ছে সে 53 থেকে হয়ে গেল, খাওয়া দাওয়ার রুচি বেড়ে 57, তখন কি করতে হবে? আপনার ওষুধের ডোজটা বাড়াতে হবে, তাই না? সেইটা খেয়াল রাখতে হবে। সো এইটা করলে ওই ওভার ডোজিং বা আন্ডার ডোজিং এর সমস্যাটা থাকবে। আচ্ছা, এখন আসি যে টিবির ওষুধকে ক্যাটাগরাইজ করার বিষয়টা, যে আমরা কি করি যে 4 ড্রাগ 2 ড্রাগ এভাবে পাওয়া যায়, তাই না? 4FDC, 2FDC। তাহলে আমরা যদি ক্যাটাগরি 1, যেটা ফার্স্ট লাইন ড্রাগের, কি হয় যে প্রথম 2 মাস 4 ড্রাগ, পরবর্তী 4 মাস 2 ড্রাগ, সাথে পুরা 6 মাস পাইরিডক্সিন। এই তো আমরা দিই, তাই তো? দিস ইজ দ্য কমন রেজিম, যে নিউ কেসের ক্ষেত্রে আমরা দিলাম। ঠিক আছে, যে এইভাবে আমরা কমনলি তাই দিয়ে থাকি। আর কখন আমাদের দীর্ঘ, ওই যে বললাম 12 মাস 18 মাস, আমি অলরেডি বলেছি
যে অনেক ক্ষেত্রে আমাদের দীর্ঘ সময় টিবির ওষুধ লাগতে পারে, আন্ডার স্পেশালিস্ট সেটা হবে, সেটা পরের কথা। আচ্ছা, আর ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট, এটা তো শুরুতেই কথা হয়ে গেল না, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করে আমি কোন কোন ওষুধের রেজিস্ট্যান্স আছে বের করব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে প্রিভিয়াসলি ট্রিটেড কেস, এরকম একটা বিষয় আছে যে আগে একবার, ওই যে বললাম আপনাকে যে প্রথমে একবার পেয়েছে পরে আবার আপনার কাছে আসলো, আপনি তখন কি করবেন? তখন কিন্তু এই ফোর ড্রাগটাই এমন সিচুয়েশন হতে পারে আপনার যে এই কেসে আপনি কি করবেন, স্পুটাম করবেন, স্মিয়ার করবেন, দেখলেন স্মিয়ার নেগেটিভ আসবে, তখন আপনি ওই 4 FDC 2 FDC ঝামেলা নেই। যেহেতু আগে সে একবার টিবির ওষুধ খেয়েছে, এইবার যখন সে স্মিয়ার নেগেটিভ টিবি নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে, তখন কিন্তু আপনাকে ওই 4 ড্রাগই 4 FDC 6 মাস দিতে হবে, 4 FDC 6 মাস দিতে হবে। আরেকটা সিচুয়েশন হচ্ছে, এগুলো আসলে স্পেশালিস্টের কাছে রেফার করে দেওয়াই বেটার। আরেকটা হচ্ছে যে যদি স্মেয়ার পজিটিভ হয়, তাহলে আমাকে এর সাথে আবার একটা কুইনোলোন যোগ করে দিতে হবে, লিভোফ্লক্সাসিন, সেটা যোগ করে দিতে হবে। অথবা যদি এটা সেকেন্ড টাইমের কথা বলছি কিন্তু, বা থার্ড টাইম, মানে যেই টাইমই হোক, একবার হওয়ার পর এনি রিল্যাপস আমাকে 4 ড্রাগ 6 মাস দিতে হবে স্মেয়ার নেগেটিভ ক্ষেত্রে, আর স্মেয়ার পজিটিভ অথবা এক্সট্রা পালমোনারি ক্ষেত্রে এই 4 ড্রাগের সাথে লিভোফ্লক্সাসিন যোগ করে আমাকে 6 মাস দিতে হবে। আচ্ছা, এখন প্রথমে যে যে নিউ কেস আমি অলরেডি বলে ফেলেছি, সুতরাং এটা আর বলবো না। আর মনে রাখবেন সব সময় 1 মাসের নিচে যে টিবির ওষুধ খেয়েছে হি ইজ নিউ কেস। যদি খেয়েও থাকে কখনো 1 মাসের নিচে হলে সেটাকে প্রিভিয়াস ট্রিটেড ধরা যাবে না। তাহলে একটু আগে তো আমরা বলেই ফেললাম, এই কথাগুলাই এখানে লেখা আছে। আর কি বলেছিলাম যে মেনিনজাইটিস, নিউরোলজিক্যাল টিবি, বোন টিবি, এগুলাতে 12 মাস লাগতে পারে, আরো বেশি লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই লিভোফ্লক্সাসিন সহই 4 ড্রাগকে 12 মাস দিতে হবে বা ততদিন দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে ওজনের কথা আপনারা বলছিলেন, ওই যে ওভারওয়েট আন্ডারওয়েট এর বিষয়, ধরেন ওই যে বললাম যে আগে ছিল 53 পরে হয়ে গেল 57, তাহলে কিন্তু 3টা ট্যাবলেট থেকে তাকে 4টা ট্যাবলেটে চলে আসতে হবে। এইভাবে আমাদের ট্যাবলেট গুলো আহ ঠিক করা আছে, যে আপনার খুবই সুবিধা। 4 FDC ওজন দেখে শুরু করে দিবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কফ, যার ওই যে আমরা বলছিলাম যে স্মেয়ার পজিটিভ স্মেয়ার নেগেটিভ, যে স্মেয়ার পজিটিভ টিবি আছে, ধরেন প্রথমবার আপনার কাছে আসছে, তখন কি করবেন আপনি 256 মনে রাখবেন, সেকেন্ড, ফিফথ এন্ড 6 মান্থে গিয়ে আপনি স্মেয়ার করলেন। ঠিক আছে? আপনি স্মেয়ার করলেন, কিন্তু আপনি সবসময় কন্টিনিউশন ফেজে চলে যাবেন। ধরেন ইররেসপেক্টিভ অফ স্মেয়ার রেজাল্ট, আপনি কিন্তু ইন্টেন্সিভ ফেজকে এক্সটেন্ড করবেন। ইন্টেন্সিভ ফেজ তো দিয়ে দিয়েছেন 2 মাস, ধরেন আপনি স্মেয়ার করলেন, দেখলেন যে স্মেয়ার নেগেটিভ আসছে, কিছুই করা লাগলো না, ঠিক আছে, কন্টিনিউশন ফেজ চলতে থাকলো। কিন্তু যদি স্মেয়ার পজিটিভ আসে, কন্টিনিউশন ফেজে তো যাবেন, কিন্তু আপনি তখনই আবার একটা জিন এক্সপার্ট পাঠাবেন যে আরে রিফাম্পিসিন আবার রেজিস্ট্যান্ট হয়ে গেল, এখনো কেন পজিটিভ আসতেছে। তখন যদি দেখা যায় যে রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট চলে আসছে, তখন কিন্তু এই ওষুধ আর আপনার কাজ দিবে না, তখন ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির স্পেশাল ম্যানেজমেন্ট করতে হবে। অথবা আপনি 2 মাসে ঠিকই নেগেটিভ পাচ্ছিলেন, ফিফথ বা 6 মান্থে গিয়ে দেখলেন আরে আবার পজিটিভ হয়ে গেছে, তখনও কিন্তু বুঝতে হবে যে ট্রিটমেন্ট শেষের দিকে, অথচ আপনার স্মেয়ার ক্লিয়ার হয়নি, তার মানে আপনার চিকিৎসায় কাজ হচ্ছে না, এখানে রেজিস্ট্যান্স আছে, আপনাকে আবারও সেই কালচার সেন্সিটিভিটি, জিন এক্সপার্ট সব কিছু করতে হবে, এবং এটাকে রি-ইভ্যালুয়েট করতে হবে যে কোন কোন ড্রাগে রেজিস্ট্যান্ট, এবং এখন আমি মডিফাইড কি রেজিম দিব। তাহলে স্মেয়ার পজিটিভের ক্ষেত্রে 256,
সেকেন্ড, ফিফথ অ্যান্ড সিক্স মান্থে আমরা স্মেয়ার করে দেখব এবং ওইটার রেজাল্ট অনুসারে আমরা ট্রিট করব, ঠিক আছে, এবং ডিসিশন নেব। কিন্তু আমরা মানে পরের ফেজে অবশ্যই চলে যাব, ইন্টেন্সিভ ফেজ শেষ করে কন্টিনিউশন ফেজ চলতে থাকবে আর এগুলা হতে থাকবে, ঠিক আছে। এখন যার স্মেয়ার নাই তার কি করবেন? ধরেন টিবি লিম্ফ্যাডেনাইটিস, ও কি স্মেয়ার দিবে? বা যার মানে এক্সট্রা পালমোনারি টিবি, তখন আপনি কি করবেন? তখন আপনাকে ওই ক্লিনিক্যালি দেখে দেখে রুগী সিমটম বুঝে বুঝতে হবে যে ও রুগী তো ইমপ্রুভ করছে বা সাইজ ছোট হয়ে আসতেছে লিম্ফ নোডের। আল্ট্রাসাউন্ড করে দেখা যেতে পারে নেকের যে আগে ছিল 5টা বড়, এখন হয়ে গেছে 2টা ছোট, তার মানে সে রেসপন্ড করছে, ঠিক আছে। তাহলে বেসিক কথাটা হচ্ছে এটাই। এখন আউটকাম আমরা শুরুতেই বলেছি যে যে স্মেয়ার পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে, ফিফথ সিক্স মান্থেও নেগেটিভ ছিল, সে কিওর। যা স্মেয়ারই নাই সে ট্রিটমেন্ট কমপ্লিটেড, হ্যাঁ আমি 6 মাস কমপ্লিট করেছি, এখন আমি সুস্থ আছি, কোনো সাইন সিমটম। আর যে দেখা গেছে যে সেকেন্ড মান্থে আবার পজিটিভ আসলো এবং ফিফথ বা সিক্স মান্থেও ট্রিটমেন্ট চালায় যাওয়ার পরও পজিটিভিটি গেল না বা রয়েই গেল বা নেগেটিভ থেকে পজিটিভ হলো, তার মানে আপনার কাজ হচ্ছে না। এবং আমি 2টা স্যাম্পল করে এটা শিওর হব, 7 দিনের গ্যাপে আমি 2টা স্যাম্পল করে দেব, তার মানে আমার ড্রাগ রেজিস্ট্যান্স আছে, সেখানে আমার এমফাসিস দিতে হবে। আচ্ছা, এবার আমি আসি যে অলরেডি শুরুতে আমরা বলেছি তাই না, এমডিআর কি এক্সডিআর কি, আমার মনে হয় আর এখানে না যাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটা আর বোধহয় দরকার নেই, আমরা অলরেডি ডায়াগনস্টিক অ্যালগোরিদমে চলে গিয়েছিলাম। আচ্ছা, তারপরে এই জিনিসটা আমরা একটু বলতে পারি যে এখানে এক্সরের কথাটা তখন মুখে বলেছি, এখানে এক্সরের ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনটা আসছে, যে এক্সরে এবং ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন এটা কতটা ইম্পর্টেন্ট, তাই না? যে আপনি দেখলেন যে কোনোভাবেই ডিটেক্ট করতে পারছেন না, জিন এক্সপার্ট করেছেন অথচ পাননি, তখন যে কথাটা বলেছিলাম যে এক্সরে করে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করলে আপনার যদি মনে হয় আপনি টিবির ওষুধ দিতে পারেন, অথবা আপনার যদি না মনে হয় আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে তারপরে আবার ফলো আপ করে, আপনার যদি মনে হয় যে না এটা নিউমোনিয়া, অ্যান্টিবায়োটিক দিয়ে দেখবেন যে পেশেন্টের রেসপন্স কিরকম। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবে যে আমি একটা পেশেন্টের স্মেয়ার পজিটিভ ছিল, সে অন্যকে ছড়াচ্ছিল, কতদিন টিবির ওষুধ দিলে সে নন ইনফেকশাস হয়ে যাবে, মানে অন্যকে ছড়ানোর সম্ভাবনা কমে যাবে? ডক্টর আনোয়ার অথবা অন্য কেউ একজন? জি ম্যাডাম। কয়দিন? 2 মাস হবে ম্যাডাম, 2 মান্থস। এতদিন লাগবে না, মানে ট্রিটমেন্ট তো চালায় যাবেন কিন্তু অন্যরা রিস্ক ফ্রি হয়ে যাবে। ইউজুয়ালি যদিও খুব বেশি সমস্যা না থাকে, ইউজুয়ালি মোস্ট পেশেন্ট 2 সপ্তাহ ওষুধ পাওয়ার পর ইনফেক্টিভিটি চলে যায়। 2 সপ্তাহ পর স্পুটামে অত আর জীবাণু থাকে না অন্যকে ছড়ানোর মতো, মোস্ট অফ দ্য কেসেস, ঠিক আছে। আচ্ছা, এখানে যে কথাগুলো বলা আছে, ও আপনাদেরকে যে শুরুতেই বললাম না যে আমাদের একটা রেজিম আবিষ্কার হয়েছে, শর্টার রেজিম বা বাংলাদেশ রেজিম। এটা হয়েছে কি যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ক্ষেত্রে দেখা গেছে যে আগে 24 মাস 25 মাস এরকম সময় ধরে ট্রিটমেন্ট দিতে হতো। পরে বাংলাদেশ দেখলো যে কিছু নতুন ড্রাগ দিয়ে একটা কম্বিনেশন করে আমরা ট্রিটমেন্ট ডিউরেশন অনেক কমিয়ে আনতে পারি। সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির কথা বলছি, হ্যাঁ। যেমন সেই ক্ষেত্রে দেখা গেছে যে ইন্টেন্সিভ ফেজ 4 থেকে 6 মাস, এটার ইন্টেন্সিভই কিন্তু 4 থেকে 6 মাস, নট কন্টিনিউয়েশন, ইন্টেন্সিভই হচ্ছে 4 থেকে 6 মাস। সেখানে দেখেন 7টা ঔষধ, 7 ড্রাগস, তাই না? আর
পরবর্তীতে এটাকে এক্সটেন্ডেড 6 মাস পর্যন্ত লাগতে পারে যদি স্মেয়ার পজিটিভ থাকে বা কালচার পজিটিভ থাকে। আর কন্টিনিউয়েশন ফেজ হচ্ছে 5 মাস। ঠিক আছে, এখানে 4টা ওষুধ। তাহলে সেই 25 মাসের চিকিৎসা দেখেন আমরা সর্বোচ্চ 11 মাসে নামায় আনছি। তো এই জন্য এটাকে বলে শর্টার রেজিম বা বাংলাদেশ রেজিম, যেটা নাকি বিভিন্ন জায়গায় আমাদের দেশে বেশ কয়েকটা জায়গায় এটা ট্রায়াল চালিয়ে পরে অন্য দেশও লাভবান হয়েছে, ওরাও দেখেছে যে হ্যাঁ, কারণ একটা 24 মাস একটা ওষুধ খেতে গেলে কিডনি লিভার থেকে শুরু করে রুগীর অনেক রকম সমস্যা হয়েছে। তো এই জন্য যত আমরা কমায় আনতে পারবো, ভবিষ্যতে চিন্তা করা হচ্ছে আরো অনেক কমে যাবে, আরো অনেক কমে যাবে। নিউয়ার ড্রাগস আসতেছে, পাইপলাইনে নতুন ড্রাগ আছে, আরো কমে যাবে। আর টিবি রুগীদের নিউট্রিশন ঠিক থাকা, এটা ওষুধের মতো ইম্পর্টেন্ট, ওষুধের মতো ইম্পর্টেন্ট। আর ব্লাড সুগার কন্ট্রোল থাকা, এটাও ফরজ। ঠিক আছে, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট কথাটা কিন্তু আসলে আসছিল কোত্থেকে, যে আহ রুগী একজন ডেডিকেটেড পার্সন, হেলথ কেয়ার ওয়ার্কার হতে পারে বা অন্য কাউকে এর জন্য অ্যাসাইন করা হতে পারে, সেটা স্কুল টিচার হতে পারে, এনজিওর ওয়ার্কার, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, যে কেউ যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি দেখবেন আপনার সামনে ওষুধটা গিলবে, রুগী খাবে, সে গিলবে ওষুধটা সামনে। তো এইটা দেখা গেছে যে আহ আস্তে আস্তে যেহেতু অনেক এক্সটেন্সিভ হয়ে গেছে, হয়তো ফ্যামিলিতেই একজনকে এই দায়িত্বটা দিয়ে দেয়া হয় যে আপনি এটা এনশিওর করবেন, এবং সরকার থেকে ফ্রিতে ওষুধ দেয়, নির্দিষ্ট সময় পর পর নিয়ে যেতে হয়, এই জিনিসগুলা মেনটেন করতে হয়। সো ডট সেন্টারে আমরা পেশেন্টদেরকে রেফার করে দিই যে ঠিক আছে, যার যার এলাকার ডটসে গিয়ে আপনারা ওষুধ নিয়ে আসুন, এবং ওষুধটা এনশিওর করা হয় যে রুগী ওষুধটা খাচ্ছে রাইট ইন্টারভেল এবং সাইড এফেক্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলা এনশিওর করে। রেফারেল তো অবশ্যই আছে, যখন প্রয়োজন হবে পেশেন্টকে রেফার করে দিতে হবে, তাই না? টিউবারকুলোসিস রেফারেল বা ট্রান্সফার ফর্ম। এবং আমাদের যে হসপিটাল গুলা, দেখা গেছে যে এখন তো অনেক, এই যে ব্র্যাকে যিনি আছেন উনি জানেন, তারপরে ব্র্যাক, বাডাস টিবি, ইউএসএআইডি, আইসিডিডিআরবি সহ অনেক এরকম প্রজেক্ট করে 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 নানা জায়গায় এখন অনেক সুবিধা হয়ে গেছে, যে স্যাম্পল দেয়া, ঔষধ নেয়া, অনেক সুবিধা হয়েছে। আমরা ওই প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন জায়গায় এই ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ন্যাটাপ জিনিসটা কিন্তু এখন আস্তে আস্তে একদম ইয়ের পথে, যে এই জন্য ন্যাটাপ নিয়ে আমি আর এখন খুব একটা আসলে বলতে চাচ্ছি না। ন্যাটাপ বোধহয় আমাদের পড়ালেখার মধ্যে আজকের বিষয়ে আনার প্রয়োজন নেই। সো এই অংশটা বাদ দিয়ে আমরা ক্লিনিক্যালি, কারণ শুরুতে যখন ন্যাটাপের অ্যাক্টিভিটিস বেশি ছিল, তো লাস্ট আমার জানা মতে যে কিছু মাস আগেও কিছু সেন্টার যেটা কাজ করছিল, আস্তে আস্তে গুছিয়ে আনা হচ্ছে ন্যাটাপকে, এটার অ্যাক্টিভিটিটা। সো এইটা নিয়ে আমরা আর এখন না যাই। সো আজকে আমাদের টিবির ডিসকাশন এই পর্যন্তই, কিন্তু শেষ হয়নি, কারণ আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে, আমিও আপনাদের কিছু জিজ্ঞেস করতে পারি, বা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, ব্র্যাকে যিনি আছেন উনি বা অন্যান্যরা কোথায় পাঠিয়েছেন, কি হয়েছে, সেটাও বলতে পারেন। ম্যাডাম, এক্সট্রা পালমোনারি টিবির মধ্যে লিম্ফ নোড টিবি মানে সার্ভাইকাল লিম্ফ নোড, এগুলিতে না হয় টিউবারকুলোসিস। আমার লাইফে আমি এরকম একটা দেখছি যে টিবি লিম্ফ নোড হিসেবে চিকিৎসা দেওয়া হয়েছে আর কি 6 মাস, পরে দেখা গেলো যে এটা কমে নাই, সার্ভাইকাল লিম্ফ নোড। মানে এফএনএসি করছিল ম্যাডাম, এফএনএসি করে বলছে এটা কেজিএস, এটা টিউবারকুলোসিস। হ্যাঁ 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 পরে হ্যাঁ, দেখা গেছে হ্যাঁ কমে নাই, পরে এটা বায়োপসি করে দেখা গেলো এটা আসলে মানে নন হজকিন্স নন লিম্ফোমা। হজকিন লিম্ফোমা, এক্স্যাক্টলি। হ্যাঁ, এরকম আপনি ঠিকই বলেছেন, এরকম হয়েছে।
এরকম ইনফ্যাক্ট এখনো হয়। এইটার ক্ষেত্রে কিছু এক্সপ্লেনেশনও বায়োপসি আছে। করাটাই জি, ভালো। জি বলেন, এফএনএসি আবার করাচ্ছে, বলেন। এফএনএসি করাচ্ছে মানে বায়োপসি করাই ভালো। মানে আপনি কি এই বায়োপসির লিমন সুবিধা সবখানে পাবেন? মানে আপনি কি এটা। সব জায়গায় বায়োপসি will be done by surgeons and FNA will be done in the lab. বায়োপসি জি নিডস জি মানে প্রিফিক্স প্ল্যানিং এবং আপনার রেফারাল লাগবে, কিন্তু এফএনএ টা ইজিলি হয়। এই জন্য এইটা মোর মানে অ্যাভেইলেবিলিটির উপর এইটা বেশি ইউজ করা হয়, ঠিক আছে? কিন্তু বায়োপসিটা যখন এরকম হয় যে প্রথমে এফএনএ করে এনটিটিভি আপনি যেটা বললেন, বাট এটা খুবই রেয়ার, মানে খুব যে কমন এরকম ঘুরে ঘুরে হচ্ছে তা না। বরং বায়োপসি করতে গিয়ে যদি আমাদের ডিলে হয় বা মিস হয়, এই কারণেই দেখা গেছে যে এফএনএ করে এনটিটিভি শুরু করে। আপনি যেটা বলেছেন এটা যে হয় না তা না, এটা হয়, আমরাও পাই, কিন্তু এমন না যে অনেক বেশি পাওয়া যায়। এবং এটার একটা এক্সপ্লেনেশনও আছে। প্যাথোলজিস্টরা যেটা দেখেছে যে যখন হ্যামোরেজিক একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তখন লিম্ফোমা সেল কে এরকম মনে হয় যে, বা ওদের ডায়াগনোসিসে দেখা গেল যে কেজিয়েশনের মতো লাগছে, কিন্তু আসলে কিন্তু না। এটা এক্স্যাক্টলি, এবং এরকম কেস রিপোর্টও আছে, কিছু ওয়ার্ল্ডের অন্য জায়গায় হয়েছে। ইভেন বায়োপসির পরেও ধরা পড়েনি, এমনও হয়েছে। তো এটা ভালো বলেছেন, করতে পারলে ভালো, বাট biopsy needs a more, মানে it's a surgical involvement and FNAC can be done in the laboratory. এই কারণে ওটা বেশি মানে প্রচলিত, তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করে দেয়া, তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া, এই কারণে। আর লিম্ফোমার ক্ষেত্রে, যেমন টিবির ক্ষেত্রে, এফএনএ ইজ ওয়ান অফ দ্য ইনভেস্টিগেশন, এফএনএ ওয়ান অফ দ্য ইনভেস্টিগেশন অফার। কিন্তু লিম্ফোমার ক্ষেত্রে কিন্তু আপনার বায়োপসি করতে হবে। আপনি যদি লিম্ফোমা সাসপেক্ট করেন, সেই ক্ষেত্রে বায়োপসি করতে হবে, তাই না? লিম্ফোমা তো আর আমরা এফএনএ দিয়ে ডায়াগনোসিস করি। জি ম্যাডাম, আরেকটা জিনিস আমার মানে অভিজ্ঞতা থেকে বলি। কিছু কিছু উপজেলায় ওই দেখা যায় যে ব্রাক মানে হুম সেন্টার হুম থেকে হুম হুম ওরা পেশেন্ট, ওদের মেডিকেল অফিসার না থাকলে ওরা হ্যাঁ। এক্স রে করে আর সিটি করে রুগীগুলা দেখা যাচ্ছে যে মেডিকেল অফিসার, যেমন আমাকে এক জায়গায় ডাকছিল, তো হুম ওরা নিয়ে আসে। তো আমি দেখলাম যে ল্যাবের মালিকের একটা টেন্ডেন্সি, আমার যে জিনিসটা খারাপ লাগছে, ওরা হুম 10টা যদি এরকম আনে, আসলে টিউবারকুলোসিস না, কিন্তু উনি মনে হয় চাচ্ছে যে 10-12টার মধ্যে যদি গরিব মানুষ ওষুধ কিনতে পারবে না, হ্যাঁ, টিবির ওষুধ দিলেই খুশি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা দুটা টিবি রোগী ধরতে পারলে মানে ওদের লাভ নাকি, আমি বুঝলাম না আর কি। হ্যাঁ, তা আচ্ছা, আপনি যেটা বলছেন, জি হ্যাঁ, ম্যাডাম। রাইট। হুম 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 হুম। এরকম লোক যদি সমাজে থাকে যে ওদের চাকরির জন্য বা ওদের ইয়ার জন্য, এটা ব্র্যাকে আমি পাইছি, মানে আমার খুব এটা মানে খারাপ লাগছে। তারপর আরেকজনের সাথে কথা বললাম, পরে বুঝলাম যে না, এরকম আছে। দেখা যাচ্ছে যে ওরা হয়তো আমি তো দিনাজপুরে আছি, রংপুর মেডিকেলে হয়তো কোনো ইনডোর মেডিকেল অফিসার পাইছে, ওনাদের কথা শুনে 15টা এক্স রে দেখালে একটা, এবং এমন চালাকি করে দেখা যাচ্ছে সিল মারে দেয়, কনসলিডেশন প্রশ্নবোধক দিয়ে টিউবারকুলার ওষুধ শুরু করে দিল। হ্যাঁ, যারা নিয়ে আসে মানে ওদের মানে গ্রাম থেকে রুগীগুলো আনে, ওরাও খুশি যে আমি 6 মাসে 2টা রুগী ধরে দিতে পারলাম। কিন্তু আমার কাছে এটা খুব অমানবিক মনে হয়েছে এই ব্যাপারে আসলে। অবশ্যই অবশ্যই main অবশ্যই। আচ্ছা, এবং ওনারা কি শুধু এক্সরে করেই এনটিটিভি শুরু করে দেয়, নাকি স্মেয়ারও করতে দেয়? মানে এক্স রে আর হচ্ছে সিবিসি আর হচ্ছে স্মেয়ার, দেখা যাচ্ছে স্মেয়ার নেগেটিভ, স্মেয়ার নাই। হুম। মানে ওই এক্স রে উপরে ওই তো বললাম ম্যাডাম সিল মারে, রেডিওলজিক্যাল, কনসেন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে ওদের একটা এক্স্যাক্টলি, আসলে মানে এরকম, মানে লোকটার টিভি এক্স্যাক্টলি, হয় নাই, তাকে 6 মাস ওষুধ খাওয়াবে, এটা তো একটা অমানবিক। মানে অবশ্যই আমি এরকম অবশ্যই। এটা এরকম আমি এটা একটা ব্যাখ্যা আমি ম্যাডাম হয়তো বা দিতে পারবো কিছুটা, আমার এই ব্র্যাকের কিছুদিন জয়েন করেছি এটার অভিজ্ঞতা থেকে। হুম 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 ম্যাডাম আমি গত 12 তারিখে জয়েন করেছি, জানুয়ারিতে। আহ, হুম এর আগে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ছিলাম, তো এখানে আমার এই কয়েকদিন অনেক অভিজ্ঞতা হলো। তো যেটা আমি এই ভাইয়া যেটা বললো, এই ঘটনাটাই আমি আজকে শুনলাম। আমাদের সুপারভাইজার যে আছে, উনি 20 বছর ধরে এই টিবির প্রজেক্টে আছে। তো উনি বললো যে অনেকেই আছে যারা হেলথ ওয়ার্কার, তারা চেষ্টা করে যা, বা প্রজেক্ট অফিসার যারা আছে, নন মেডিকেল পার্সন, তারা চেষ্টা করে যে কিছু রুগী, ফলস স্মেয়ার পজিটিভ রুগীদের
এভাবে দেখায় যে তাদের টার্গেটটা ফিল আপ করে, হ্যাঁ, তারা হয়তো বা ওইভাবে কাজটা করে না, জাস্ট ফাঁকি দেওয়া আর কি। ট্রু কেস না দেখে একটা ফলস স্মেয়ার পজিটিভ একটা রুগীকে তারা টিবি কেস দেখে, তারা হচ্ছে তাদের টার্গেট ফিল আপ করে, তাদের হয়। আর এই জিনিসটা মনিটরিং করার জন্যই আমাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয় ব্র্যাকেট টিবি প্রজেক্টে যে মেডিকেল অফিসার গুলো, এটা খুব স্ট্রিক্টলি মনিটর করার জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। প্লাস বেসিক যে ট্রিটমেন্ট পেশেন্টগুলো, আবার পেশেন্টগুলো মানে কেউ এরকম ফলস পজিটিভ কোনো মানে দেখাচ্ছে কিনা, ফলস পেশেন্ট দেখাচ্ছে কিনা, সেটা চেক করার জন্য আমাদের ওই লিস্ট চেক করতে হয়, যে লিস্টে যাদের নাম্বার থাকে ওই রুগীদের আমরা কল দিই। আবার হঠাৎ করে দেখা যায় যে তাদের ভিজিটে চলে যাই, যে এই পেশেন্টটা এখানে আছে, এই বাড়ির এই দারোয়ানের সাথে কন্ট্যাক্ট করে বা ওই ডিটেলসে আমরা কন্ট্যাক্ট করে ওই ওই এখানে আমরা যাই যে আপনি ওই ওষুধটা খাচ্ছেন কিনা, আপনাকে 6 মাসের ওষুধ দিছে কিনা। আমরা রুগীকে একটু কনফিউজিং কিছু কোশ্চেন করি, হ্যাঁ, কারণ ওরাও তো রুগীদের একটু বলে দেয় যে আপনারা বলবেন যে বা, আমি ওষুধ পাইছি বা এরকম সেরকম, এই ওষুধগুলোর নাম মুখস্থ করে দেয় রুগীদের মিথ্যাভাবে হেলথ ওয়ার্কাররা কিছু। তো এটা যাতে না করতে পারে, তো আমরা একটু টেকনিক্যালি কোশ্চেন করব যে আপনি এই এই 2-3 মাসের ওষুধ পেয়েছেন কিনা বা 6 মাসের ওষুধ পাইছেন কিনা, এভাবে একটু টেকনিক্যালি জিজ্ঞেস করি ডিফারেন্ট রুগীদের ডিফারেন্ট ভাবে, যাতে ধরার জন্য আর কি। যে হেলথ ওয়ার্কাররা এখানে এই জিনিসটা করে ম্যাডাম, ভাইয়ের সাথে আমি এগ্রি। এবং এটা আসলে ব্র্যাক যতটুকু এবং টোটাল কয়েক মাসে অন্তত 20-22 জনের চাকরি চলে গেছে যারা হেলথ ওয়ার্কার এরকম ছিল, বা প্রজেক্ট অফিসার যারা ছিল। সো আমাদের মেডিকেল অফিসারদের কাজই হচ্ছে এটা, বা সিনিয়র মেডিকেল অফিসার যারা আছে তাদের কাজই এটা, যে এই এই কেসগুলো ধরা, যারা হচ্ছে এইভাবে ফাঁকি দিয়ে রুগীদের মানে যারা নেগেটিভ রুগী তাদেরকে পজিটিভ দেখাচ্ছে জাস্ট টার্গেট ফিল আপ করার জন্য। দ্যাটস ইট ম্যাম। আইসি, মানে এবং রুগীদের শিখিয়ে দেওয়া হয় যে আসলে আপনারা ওষুধ খাবেন না, বা ওষুধ হয়তো ওদের দেওয়াও হয় না, কিন্তু বলা হয় যে ওষুধ গেলে বলবেন যে ওষুধ খাচ্ছি, নাকি? মানে আপনি কে বলছিলেন, ইমন? মানে জি ম্যাম। ধরেন এই যে বললেন পেশেন্টকে শিখিয়ে দেওয়া হয়, মানে মানে কি যে পেশেন্টকে ওষুধ আসলে দেয়া হয় না এবং পেশেন্ট জানে যে তার টিবি হয়নি। জি জি ম্যাডাম, এটা এটা কিছু কিছু হেলথ ওয়ার্কাররা করে ম্যাডাম, এই জন্য হচ্ছে সমস্যা। আর এই জন্যই আমাদের ব্র্যাকে এই জন্য অনেক যারা হেলথ ওয়ার্কার আছে, প্রজেক্ট অফিসার বা বিভিন্ন ধরনের নন মেডিকেল পার্সন যারা আছে, যারা এগুলো করে, ফিল্ড হুম। ওয়ার্কার আছে, তারা এই ফিল্ড ওয়ার্কার গুলো এই কাজগুলো করে। এবং তারা কিন্তু এর কারণে একদম জাস্ট 1-2 দিনের নোটিসে এবং তাদেরকে জব থেকে বের করে দেওয়া হয়। কারণ এটা একটা খুব সিরিয়াস ইস্যু। যদিও এটা আর কি অফ দা রেকর্ড আমি বলছি, আসলে অফিসিয়াল না ভাবে না, বলার অবশ্যই জন্য না। অবশ্যই এটা অফ দ্য রেকর্ড তো অবশ্যই। কিন্তু ধরেন এই যে ধরেন তারা যে স্মেয়ার নেগেটিভ কে পজিটিভ বলছে, এইটা সুপারভিশনের জন্য আহ মাইক্রোবায়োলজিস্ট কেউ আছেন কিনা, যে ওরা যে এই জিনিসটা করছে, যে যেটা নাকি নেগেটিভ একটা স্যাম্পল ধরেন রিপোর্ট করে দিল পজিটিভ। ম্যাডাম, না না না, রিপোর্ট রিপোর্ট করে দেয় না মানে ওই রুগীটা টোটালি ফেক পেশেন্ট আর কি। মানে এমন না যে রিপোর্ট করা পেশেন্ট, ওরা দেখায় ধরেন 4-5টা রুগী রিয়েল কেস, আর আর 5টা রুগী ওরা ফেক কেস হিসেবে দেখাই দিল, নাম্বার টাম্বার দিয়ে দিল, ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিল, যে এই রুগীটা আছে, এই রুগীটা টিবির ওষুধ খায়। কিন্তু তার কোনো এইভাবে আমার জানা মতে, এখন আমি তো নতুন জয়েন করেছি, হুম অনেক হুম হুম কিছুই হুম। মানে 12 তারিখে জয়েন করছি এই মাসের। তো অনেক কিছু এখনো জানি না, এখনো ফিল্ড ওয়ার্ক শুরু করিনি। কিন্তু যতটুকু ট্রেনিং হলো বা যতটুকু আমরা মানে কিছু ইনফরমেশন পেলাম যে কোন জায়গাগুলোতে সমস্যা আছে, তো সেটার উপর ভিত্তি করে ম্যাডাম আমি এটাই বুঝতে পারলাম যে কিছু ফিল্ড ওয়ার্কারদের এই ধরনের ইন্টেনশন থাকে। এখন আমাদের হুম হুম বাংলাদেশ হুম। তো ম্যাডাম আসলে সব প্রজেক্টে দেখছি, তারপর হিডে একটা আপু ছিল, উনি হিডের হয়ে হচ্ছে টিভি প্রজেক্টে ছিল, সেখানেও একই অবস্থা। সেখানে আরো মানে অন্যরকম, আরো বেশি এরকম দেখায়, ফেক রুগী দেখায়। এমন না যে স্মেয়ার পজিটিভ রিপোর্ট নেগেটিভ করে দেওয়া বা পজিটিভ করে দেওয়া, এরকম কিছু না, জাস্ট রুগী টাইপ টোটালি ফেক। এক্স্যাক্টলি, আপনারা দুজনের কাছ থেকেই আমরা দুই রকমের জিনিস শুনতে পেলাম। আর আমি একটা জিনিস জানি, যেটা সেটা হচ্ছে যে স্মিয়ার পজিটিভ দেখানোর জন্য, মানে ধরেন এরকম বিভিন্ন জায়গায় একটা টার্গেট দেয়া থাকে, যে কেউ যদি ধরেন এই এলাকায় স্মিয়ার দিয়েছে এতগুলো, এবং যারা স্মিয়ারটা দেখে ওদের আবার একটা টার্গেট থাকে, যে এখান থেকে এতগুলো স্মিয়ার পজিটিভ ডিটেক্ট করতে পারলে সাম সর্ট অফ, যে যেরকম ধরেন আমাদের বিভিন্ন জায়গায় যেমন ব্যাংকিং সেক্টরে যারা চাকরি,
কাজ করে, তাদের যেরকম টার্গেট দেয়া থাকে এরকম একটা টার্গেট থাকে, এবং সেই টার্গেট ফিল আপ করার জন্য নাকি কিছু স্মেয়ার নেগেটিভকে স্মেয়ার পজিটিভ দেখানো হয়। এটাও দেখেছি বা এটাও শুনেছি। তো আপনারা যেটা বললেন, তাহলে দেখেন যে এই জিনিসগুলো কত হার্মফুল। দুজনেই যেটা বললেন, একজন হচ্ছে টিবির ওষুধ একটা মানে রুগী খেয়ে ফেললো, এটা তো আমাদের নিজেদের কারোর সাথেও হতে পারে। একটা মানুষ 6 মাস কষ্ট পেলো, আসলে আমরা জানি না, শিওরই না যে তার টিবি হয়েছে কি হয়নি। হয়তো তাকে একটা কোর্স অ্যান্টিবায়োটিক দিয়েই ইমপ্রুভ হয়েছে। সেটা যেরকম দুঃখজনক, ইমন যেটা বললেন সেটাও দুঃখজনক। এবং এটা যেটা হচ্ছে যে স্মেয়ার রিপোর্টটাকে টার্গেট ফিল আপ করার জন্য ইয়ে করা হচ্ছে, সেটাও খুব দুঃখজনক, টেম্পারিং করছে। তো ম্যাডাম, ঠিক আছে, হ্যাঁ বলেন। জিনিসটা আরেকটু বলি, যেটা হচ্ছে যে মানে এখন তো মানে ল্যাব ওরিয়েন্টেড প্র্যাকটিস হয়ে গেছে উপজেলাতে। জি মানে জি। হচ্ছে যে ল্যাবে ওই ব্র্যাকের লোকজন ওরা রুগীগুলা নিয়ে আসতেছে, ওনাকে তো হুম আবার হুম ওই টাকা দিচ্ছে এর বিনিময়ে। হুম কারণ ওই হুম। ল্যাবের মালিকেই দেখা যাচ্ছে যে ওনাকে বললাম যে এটা টিবি না, কিন্তু ওই বেটা ওই বারবার হতে সপ্তাহে সপ্তাহে রুগী পাচ্ছে বা 2 সপ্তাহ পরে পাচ্ছে। হ্যাঁ, উনি যাই না শুনেও দেখা যাচ্ছে যে মানে আমি তো অনেক অনেস্ট, আমাকে পারে না, কিন্তু আমি দেখছি যে ওই ইন্ডোর মেডিকেল অফিসার ওরা হয়তো বাইরে প্র্যাকটিস করতে পারে না, ওদেরকে অনেক সময় ম্যানেজ করতেছে, ওইটাই বললাম আর কি। জিনিসটা দেখা হুম যাচ্ছে যেমন দেখলাম যে এটা আসলে নিউমোনিয়া না, এটা টিউবারকুলোসিস হুম। না। মালিক এসে বলতেছে ও তো অ্যান্টিবায়োটিক কিনতে পারবে না স্যার, আপনি ওই ফ্রি ওষুধ কিনুক, ওই ল্যাবের যে মালিক ফ্রি ওষুধ কিনুক, আপনি ওই টিবি লিখে দেন, ওরা ওখান থেকে ফ্রি খাবে। তা আমি তো এত মেজাজ খারাপ হলো যে মানে মার লাগাই দেবো, বেটা এটা টিবি হয় নাই আর তুমি বলো ওষুধ কিনতে পারবো না ওখান থেকে। মানে মানে রুগী নিয়েও ব্যবসা আর কি, মানে মানে সেটাই, এটাই আর কি। এখন কি করবেন আসলে, ম্যাডাম, সেটাই তো, যতটা আমাদের যার পক্ষে যতটা সম্ভব। আসলে বাংলাদেশে ফ্যামিলি মেডিসিন যতদিন প্রতিষ্ঠিত পরিপূর্ণভাবে না হবে, এই জিনিসগুলো কখনোই ফিক্স হবে না ম্যাডাম। সেটা কোয়ার্ট প্র্যাকটিস হোক বা এই যে ল্যাবের যে দালালি প্র্যাকটিস হোক, এই জিনিসগুলো মানে ব্রোকার প্র্যাকটিস, এই জিনিসগুলো কখনোই ফিক্স হবে না। তো আমরা আশা করি যে পিজিসিএফএম হোক বা এরা এফসিজিপি কোর্স আছে বা বিভিন্ন ধরনের ফ্যামিলি মেডিসিনের ডিগ্রি আছে, এগুলো বাংলাদেশে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে এবং মানে আমাদের সবার জন্য উপকার হবে আর কি জিনিসটা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় এখন শেষ করতে পারি নাকি? ম্যাডাম, আমার একটা লাস্ট কোশ্চেন ছিল যে জি আমি যেহেতু নতুন জয়েন করেছি, এতদিন ক্লিনিক্যালে ছিলাম, জি আহ, আমার টিবি সম্বন্ধে ওরিয়েন্টেশন খুবই কম, মানে এখন জি শুরু করতে হবে আস্তে আস্তে করে। তো ম্যাডাম, জি। আপনার একটা শর্ট সাজেশন চাচ্ছিলাম যে আহ, সেটা 2-1 লাইনে কোনো হতে পারে, যে একটু যদি বলতেন যে কিভাবে আমি আমার কাজগুলো ভালোভাবে করতে পারি। মানে কি কোন রিলেটেড বলেন, যে টিবি মানে রোগীর মানে আমি তো ক্লিনিক্যাল ম্যাম, ডায়াগনোসিস? আপনার ম্যাম, আমি তো এখন টিবি কন্ট্রোল প্রজেক্টের মেডিকেল অফিসার জি হিসেবে আছি। জি জি তো জি। এখানে আমি কিভাবে কাজ করতে পারি? এখানে অবশ্যই আমাদেরকে একটা বেসিক ট্রিটমেন্ট দিতে হবে, আমি যেটা বুঝলাম। আর হ্যাঁ, খুব ক্রিটিক্যাল কেসগুলো, কমপ্লিকেটেড কেসগুলো, সেগুলো আমাদেরকে স্পেশালিস্টকে রেফার করতে হবে। অফ কোর্স, অফ কোর্স, রেফারেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও, ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। আর আরেকটা জিনিস, আপনারা কি ব্লাড সুগার দেখার ইয়েটা করেছেন কি, চেক? টিবি প্রোগ্রামে ম্যাম, হ্যাঁ, হ্যাঁ এখানে ম্যাম ওই অন্যান্য টেস্ট গুলো হয়, ইসিজি, তারপরে হচ্ছে বেসিক এলএফটি, এগুলো এগুলো দেখা, সিবিসি, এগুলো করানো হয় আর কি অনেক পেশেন্টের সাথে। আর ব্র্যাকেট তো এক্স্যাক্ট। ম্যাম অন্যান্য হসপিটাল, অনেকগুলো হসপিটালের সাথে মানে একটা কোলাবোরেশন থাকে, যে সেখানে হচ্ছে টেস্ট গুলো করাবে পেশেন্ট গুলো, এরকম তো আর কি। এই ক্ষেত্রে তো ডেফিনেটলি তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে লিভার ফাংশন অল্টারেশন, ইউজুয়ালি এনটিটিভি দেয়ার পরে এটা, জি। মানে দেয়ার আগে এখনো গাইডলাইনে এরকম রেকমেন্ডেশন আসে নাই যে সবারটা দেখো, কিন্তু দেয়ার পরে কিন্তু আমি যদি নোন সিএলডি হয় বা নোন ক্রনিক কিডনি ডিজিজ হয় যার ক্রিয়েটিনিন বেশি, তার ক্ষেত্রে তো আপনি এরকম 4 FDC প্রতিদিন দিতে পারবেন না। তাকে আমার মডিফাইড রেজিম দিতে হবে, রেনাল ডোজ মডিফিকেশন। সেটা একটা ইস্যু। তার মানে আমার ক্রিয়েটিনিন দেখা, আমার লিভার ফাংশন দেখা, এই যে যেটা আপনি বললেন আপনাদের অলরেডি স্কোপ আছে। আর যেটা আমার মনে হয় একটু অবহেলিত, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লাড সুগার। মানে জি, এইটা, আরবিএসটা দেখা হয় ম্যাম, আরবিএসটা দেখা হয়, কয়েকটা প্রায় পাঁচ হ্যাঁ ছয়টা টেস্ট র্যান্ডম, করা হয়। ওকে র্যান্ডম। এটা জি। এত বেশি ইম্পর্টেন্ট
যে আপনি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে এমনও হতে পারে আপনি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি ডেভেলপ করবেন অথবা ট্রিটমেন্ট ফেলিওর হবে, এমনও হতে। সো এইটা এতই ইম্পর্টেন্ট। আবার যে ডায়াবেটিসের ওষুধ পায় তার টিবির ওষুধ কোনটা খাচ্ছে এবং সে তখন ডায়াবেটিসের ওষুধ থেকে ইনসুলিনে যাবে কিনা সেই ক্ষেত্রেও আপনার রেফারেল। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর সবার আগে নিজের প্রোটেকশন, জি 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 ম্যাডাম। স্মিয়ার পজিটিভ রুগী ডিল করার ক্ষেত্রে নিজের জি প্রোটেকশন এবং নিজের ব্লাড সুগার ঠিক আছে, নিজে ভালো আছে কিনা। জি জি ম্যাডাম। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।